সত্য জানবো, সত্য বলবো, আর সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টায় মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে, আর যেটা আজকে বলবো সেটা শুনলে তুমি বলবে এটা কি সিরিয়াসলি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সিরিয়াসলি হচ্ছে। আজকে ট্রাম্পের একটা বিশাল স্বপ্ন ভেঙে গুড়িয়ে গেছে। ইরান আর আমেরিকার এই যুদ্ধে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা মেন স্ট্রিম মিডিয়া তোমাকে দেখাচ্ছে না। তো চলো সোজা পয়েন্টে আসি। তো বন্ধুরা, প্রথম যেটা আপডেট আসছে ট্রাম্পের সেই মেগা প্ল্যানটা দিয়ে। বন্ধুরা, ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট বের করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার সেনাবাহিনী ইরানের খর্গ আইল্যান্ড দখল করার একটা পুরো প্ল্যান বানিয়েছিল, এবং সেই প্ল্যান এখন বাতিল হয়ে গেছে। এখন কারণটা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমেরিকার মিলিটারি নাকি বলেছে এটা তো আমাদের জন্য ইজি টার্গেট, এটা আমরা যে কোনো সময় নিতে পারবো, এখন দরকার নেই। বন্ধুরা, এই কথাটা শুনে হাসি পাচ্ছে না? এটা ঠিক সেই গল্পের মতো যখন শিয়ালটা আঙ্গুর পেল না তখন বলল আঙ্গুর টক। এই একই ব্যাপার বলতে পারেন। আর আসল ঘটনাটা কি? ট্রাম্পের স্বপ্ন ছিল খর্গ আইল্যান্ড দখল করো, তেল নাও, সিম্পল। কিন্তু ব্যাপারটা এত সিম্পল না, এখন বুঝিয়ে বলি। দেখুন, খর্গ আইল্যান্ড এটা হলো ইরানের পার্সিয়ান গালফের মধ্যে একটা দ্বীপ। সাইজে ছোট কিন্তু গুরুত্বে বিশাল। ইরান যত তেল বিক্রি করে বা যত তেল বেচে পুরো দুনিয়াকে তার সিংহভাগ মানে 90% এরও বেশি এই খর্গ আইল্যান্ড থেকে আসে। এটা ইরানের তেলের বলতে পারেন যে মূল হাব। এখানে বিশাল বিশাল অয়েল টার্মিনাল আছে, ট্যাঙ্কার এসে এখান থেকেই তেল নিয়ে যায়। তো ট্রাম্পের মাথায় আইডিয়া এসেছিল এই দ্বীপটা দখল করে নাও, তারপর তেল বেচো, মানে ইরানের তেলটাই নিয়ে নাও সোজা। কিন্তু বন্ধুরা, এটা এত সোজা না বা এত সহজ না। কারণটা হলো শুধু হাওয়া থেকে বোমা মারলেই কোনো জায়গা দখল হয় না। দখল করতে হলে মাটিতে সৈন্য নামাতে হয়, জমিনি অপারেশন চালাতে হয়, আর সেটাই হলো আসল সমস্যা। দেখো বন্ধুরা, আমেরিকা আকাশ থেকে বোমা মারতে ভালো পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাটিতে নামলে ব্যাপারটা আলাদা হয়ে যায়। ইরান একটা বিশাল দেশ, ইরানের সেনাবাহিনী সেখানকার প্রতিটা ইঞ্চি জায়গা চেনে। ইরানের রেভলিউশনারি গার্ড, পাসদারান, এরা পুরো দেশটাকে একটা দুর্গের মতো বানিয়ে রেখেছে। আর খর্গ আইল্যান্ড সেখানে পৌঁছতে হলে আগে সমুদ্র পথে যেতে হবে, পার্সিয়ান গালফ দিয়ে। সেই গালফে ইরান মাইন বিছিয়ে রেখেছে। সেই মাইন পার করে তারপর জাহাজ নিয়ে যাও, তারপর সৈন্য নামাও, তারপর ইরানের পুরো বাহিনীর সাথে লড়াই করো। এটা কি হালুয়া মনে হচ্ছে তোমার? আর প্রমাণ প্রমাণ মাত্র 2 সপ্তাহ আগে পাওয়া গেছে। বন্ধুরা, মাত্র 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছিল। আমেরিকার একটা পাইলট ইরানের ভেতরে আটকে গিয়েছিল। সেই পাইলটকে বাঁচাতে আমেরিকা একটা জমিনি অপারেশন চালিয়েছিল, মানে মাটিতে নামার চেষ্টা করেছিল ইরানের ভেতর। ফল কি হলো? আমেরিকার বেশ কয়েকটা বিমান গেছে, মানে ধ্বংস হয়েছে, সৈন্য মারা গেছে, আহত হয়েছে। সেই দিনই আমেরিকার মিলিটারি একটা জিনিস তো বুঝে গেছে, ইরানের ভেতরে ঢুকে জমিনি অপারেশন চালানো মানে মুখের বা বলতে পারেন যে মৃত্যুর মুখে যাওয়া। ইরান প্রস্তুত, ইরান শুধু বসে নেই। তাই ট্রাম্প যখন খর্গ আইল্যান্ড দখলের কথা বলেন, মিলিটারি বলল স্যার না, এটা হবে না। আর বাইরে বলা হলো ইজি টার্গেট, আমরা পরে করব। বন্ধুরা, আসল কথা হলো ট্রাম্প ইরানের তেল চুরি করতে চেয়েছিলেন, কিন্তু চুরি করতে যাওয়ার আগেই আমেরিকার নিজের তেল বের হয়ে গেছে। আপনাদের আরেকটা ব্যাপার বলি, সমুদ্রে কি হচ্ছে। আমেরিকা সেন্টকম মানে সেন্ট্রাল কমান্ড তারা একটা ঘোষণা দিয়েছে, বলেছে ইরান পার্সিয়ান গালফে প্রচুর সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে। এই মাইনগুলো দিয়ে ইরান বলতে চাইছে এই রাস্তায় আসবে তো মরবে। এখন আমেরিকা কি করছে? আন্ডার ওয়াটার ড্রোন পাঠাচ্ছে। তো সেই পানির নিচে চলতে পারে এমন ড্রোন। তো এই ড্রোনগুলো মাইন খুঁজে বের করবে আর নষ্ট করে দেবে। কিন্তু বন্ধুরা, আমি তোমাকে একটা কথা বলবো, আমেরিকা যা বলে তার সব সত্যি না। এই মাইন অপসারণটা কতটা সহজ সেটা বা কতটা সফল সেটা বাইরে থেকে যাচাই করার উপায় নেই। ইরানও চুপচাপ বসে নেই, ইরান জানে সমুদ্রে কীভাবে খেলতে হয়। আর আসি বন্ধুরা গুরুত্বপূর্ণ সবচেয়ে সংখ্যাগুলোতে। আমেরিকা সেন্টকম নিজে স্বীকার করেছে এই যুদ্ধে 13 জন আমেরিকান সৈন্য মারা গেছে, 400 জনের বেশি আহত হয়েছে। বন্ধুরা ভাবো একটু, এটা একটু ভাবো। আমেরিকা নিজে বলছে 13 জন মৃত, আর আমেরিকা সবসময় সংখ্যা কমিয়ে বলে। আসল সংখ্যাটা হয়তো আরও বেশি। 13 জন সৈন্য মারা গেছে, 400 জন আহত, এটা ছোট ব্যাপার না। ভিয়েতনাম যুদ্ধের পর থেকে আমেরিকার সৈন্য মৃত্যুর বিষয় খুব সংবেদনশীল। ঘরে ফিরে না আসা পর্যন্ত প্রতিটা সৈন্যের জন্য আমেরিকার ভেতরে রাজনৈতিক চাপ বাড়ে। বন্ধুরা, আসি দ্বিতীয় নিউজে। দেখুন ইসরায়েলে কি হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 মানে তাদের নিজেদের টিভি চ্যানেল, তারাই রিপোর্ট করেছে যে আর এআই আল জাজিরা সেটা তুলে ধরেছে। রিপোর্টে বলা হচ্ছে শুধু তেল আবিবের ভেতরে মানে ইসরায়েলের রাজধানীর ভেতরে 1000টারও বেশি অ্যাপার্টমেন্ট এখনো বসবাসযোগ্য নেই, ধ্বংস হয়ে গেছে বা এতটা ক্ষতিগ্রস্ত যে সেখানে মানুষ থাকতে পারছে না। তেল আবিব হলো ইসরায়েলের বলতে পারেন যে কেন্দ্র, রাজধানী।
তো সেই শহরের মধ্যে মিসাইল পড়েছে 1000টা অ্যাপার্টমেন্ট, এটা আশেপাশের এলাকার কথা বলিনি, শুধু তেল আবিব সিটির মধ্যে। কিন্তু এই খবর তুমি কেন দেখতে পাচ্ছ না? কারণ মিডিয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। ইসরায়েল সরকার চাইছে না এই ক্ষতির ছবি বাইরে যাক, কারণ গেলেই জনগণের মধ্যে প্রশ্ন উঠবে, কেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে যখন এত ক্ষতি হচ্ছে। ইরানের মিসাইল ইসরায়েলকে যে পরিমাণ ক্ষতি করেছে সেটা এই যুদ্ধের অন্যতম বড় সত্য, যেটা চাপা দেওয়া হচ্ছে। বন্ধুরা আসি অন্য একটা দিকে যাই, কূটনীতির দিকে। নেক্সট যেটা আপডেট আসছে পাকিস্তান থেকে বড় খবর আসছে, ইসলামাবাদে আমেরিকা আর ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনায় প্রস্তুতি চলছে। আমেরিকা দুটো C-17 গ্লোব মাস্টার বিমান, এগুলো হলো আমেরিকার বিশাল মিলিটারি কার্গো প্লেন, পাকিস্তানের নূর খান এয়ারবেসে ল্যান্ড করেছে। নূর খান থেকে আসা সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দুটো হোটেল, ইসলামাবাদের মেরিয়ট আর সেরেনা, এই দুটো হোটেল আমেরিকা আর ইরানি অফিসিয়ালরা সেখানে থাকবেন। হোটেল দুটো খালি করানো হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত কোনো বুকিং নেওয়া হচ্ছে না। পাকিস্তান চাইছে আগামী সপ্তাহের মধ্যেই দ্বিতীয় দফা আলোচনাটা শুরু হয়ে যাক। এখন পাকিস্তানের হিসেবটা একটু বোঝো। পাকিস্তান ভাবছে যদি এই যুদ্ধ থামাতে পাকিস্তানের ভূমিকা থাকে তাহলে পাকিস্তানের নাম উঠবে। দেখো এত বড় যুদ্ধ, আমেরিকা বনাম ইরান, পারমাণবিক যুদ্ধের হুমকি, সেটা পাকিস্তান থামিয়েছে। এই ক্রেডিটটা পাকিস্তান নিতে চাইছে, তাই এত ছোটাছুটি। তো দেখা যাক আলোচনা হয় কিনা। আরেকটা বন্ধুরা বিশাল পরিবর্তনের কথা আপনাদেরকে আপডেটে জানাই। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় সুবিধা কি হয়েছে জানো? ইসরায়েল ছাড়া দুনিয়ার কোনো দেশ আমেরিকার পক্ষে এই যুদ্ধে খোলাখুলিভাবে নামেনি। আগে কি হতো, আমেরিকা ডাকলে ইউরোপের দেশগুলো ছুটে আসতো, ইরাকে গেছে, আফগানিস্তানে গেছে, লিবিয়ায় গেছে, কিন্তু এইবার কেউ নেই। ইউরোপ বলছে না ভাই আমরা তো নেই। কেন? কারণ ইউরোপ বুঝে গেছে আমেরিকা তাদের বারবার অকারণে যুদ্ধে টেনেছে, যেখানে ইউরোপের কোনো স্বার্থই নেই। আমেরিকা এবার একা, আর একা আমেরিকা দিয়ে ইরানকে হারানো সম্ভব না। বন্ধুরা আসি নেক্সট আপডেটে। একজন নেতার কথায় যিনি সত্যিটা মুখের ওপর বলে দিয়েছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, তিনি একটা বড় অনুষ্ঠানে বলেছেন। এবং বন্ধুরা তিনি যা বলেছেন সেটা শুনলে মনে হবে এত সাহস কোথা থেকে আসে এই মানুষটার। তিনি বললেন ইরাকে হামলা হয়েছিল এই বলে যে সাদ্দাম হোসেনের কাছে ভয়াবহ অস্ত্র আছে, সেই অস্ত্র কোথায়? আজ পর্যন্ত কেউ সেই অস্ত্র খুঁজে পায়নি, তাহলে হামলাটা কেন হয়েছিল? এরপর বললেন লিবিয়ায় ফ্রান্স আর ইংল্যান্ডের হামলা একটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল, গাজা ইসরায়েলের গণহত্যা একটা মিথ্যে, লেবাননে বোমা মারার কারণটা কি, আর এখন ইরান বা ইরানে আমেরিকার হামলা, এর যুক্তিটা কোথায়? তিনি মূলত বলছেন যে আমেরিকা বারবার মিথ্যা কারণ দেখিয়ে অন্য দেশে হামলা করে, আর ইউরোপ সেই ফাঁদে বারবার পড়েছে, কিন্তু এইবার আর না। তো বন্ধুরা এটা একটা বিশ্বমঞ্চে বলা কথা, এটা ছোট কথা না। ব্রাজিল দুনিয়ার বড় দেশগুলোর একটা, এবং তার প্রেসিডেন্ট সরাসরি আমেরিকার মুখের ওপর বলেছেন তোমার যুদ্ধগুলো মিথ্যের ওপর দাঁড়িয়ে। বন্ধুরা একটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিই। ইরানের পুলিশ একটা বড় সাফল্য পেয়েছে। আমেরিকার ইসরায়েলের একটা জাসুসি নেটওয়ার্ক ধরা পড়েছে ইরানের ভেতর, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। আর এই জাসুসি নেটওয়ার্কে কি করছিল জানো? স্টারলিংক ডিভাইস স্মাগল করছিল, বা স্মাগল করে ইরানে ঢোকাচ্ছিল। তো স্টারলিংক তো আপনারা সবাই জানেন ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, আর এই ডিভাইসের মাধ্যমে স্যাটেলাইট থেকে এই সরাসরি ইন্টারনেট পাওয়া যায়, কোনো টাওয়ারও লাগে না। ইরান সরকার যদি ইন্টারনেট বন্ধও করে দেয়, স্টারলিংক থাকলে যোগাযোগ করা যাবে। তো ইরানের সরকার এই ডিভাইস নিষিদ্ধ করেছে অনেক আগেই। তো আমেরিকা ইসরায়েলের নেটওয়ার্কে এই ডিভাইস ইরানে পাচার করছিল, যাতে তারা ইরানের ভেতর থেকে তথ্য সংগ্রহ করতে পারে এবং যোগাযোগ রাখতে পারে, কিন্তু ইরানের গোয়েন্দা বাহিনী পুরো নেটওয়ার্কটাকেই ভেঙে দিয়েছে। বন্ধুরা আপনাদের সঙ্গে আসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। এরপর কি হবে? সিজফায়ারের ডেডলাইন যেটা দিয়েছে, এরপর কি হবে? সিজফায়ার শেষ হচ্ছে 20 থেকে 21 এপ্রিল, মানে আজকের রিপোর্টটা যখন তৈরি হচ্ছিল তখন মাত্র একদিন বাকি বলতে পারেন। যদি পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনা না হয় তাহলে কি হবে? সিজফায়ার ভাঙলে আবার যুদ্ধ শুরু হতে পারে। এখন দুটো সম্ভাবনা আছে আপনাদেরকে বলে দিই। এক হচ্ছে আলোচনা হয়, একটা সমঝোতা হবে, যুদ্ধ থামে, আর দ্বিতীয় হচ্ছে আলোচনা ভাঙে, যুদ্ধ আবার শুরু হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়। আমেরিকা এই যুদ্ধ লম্বা করতে চাইছে না বন্ধুরা, এটা আপনাদের পরিষ্কার ভাষায় বলে দিই। আমেরিকা এখানে একটা ট্র্যাপে পড়ে আছে, কারণ প্রতিটা দিন আমেরিকার রাজনীতিতে চাপ বাড়ছে। আমেরিকার সমর্থকরাও জিজ্ঞেস করছে কেন আমাদের ছেলেরা মরছে। আর ইরান জানে সময় তার পক্ষে, যখন বা এই যুদ্ধটা যত লম্বা টানবে আমেরিকার ঘরে তত বিরোধিতা বাড়বে, এবং মিডিল যে
বলতে পারেন যে মিডল টার্ম ইলেকশনটা আছে আমেরিকায়, সেটা যদি ট্রাম্প একটা ভয়াবহ হারের সম্মুখীন হয় তাহলে পুরো পরিস্থিতিটা বদলে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, টোটাল যেটা এতগুলো আপডেট বলেছি তার মেন কি দাঁড়াচ্ছে, ট্রাম্পের খার্গ আইল্যান্ডের দখলের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আমেরিকার 13 সৈন্য মরেছে, 400 আহত বর্তমান যেটা রিপোর্ট বেরিয়েছে। ইসরায়েলের রাজধানীতে 1000 অ্যাপার্টমেন্ট ধ্বংস। ইউরোপ এবার আমেরিকার সাথে নেই, পাকিস্তানে আলোচনা হতে পারে। আর ইরান এই পুরো যুদ্ধে প্রমাণ করেছে বড় শক্তিকে ঠেকানো যায়। দুনিয়াটা বন্ধুরা বদলাচ্ছে। আর এই যুদ্ধটা শুধু ইরান আর আমেরিকার যুদ্ধ না, এটা একটা পুরো নতুন দুনিয়ার জন্মের লড়াই বলতে পারেন, যেখানে আমেরিকা আর একা সব ঠিক করতে পারবে না। আর বন্ধুরা এই হলো আপডেট, ইসরায়েলের আপডেট আজকে একটু কম ছিল। তো এই হলো 24 ঘন্টা আপডেট। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোন আপডেট সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনাদের শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য